সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সাথে আবার এক সপ্তাহ পরে দেখা হলো। আমরা যুক্তিবিদ্যার ক্লাসে আছি কিশোর বাতায়নে। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো জয়েন করতে পারেনি তাদের জন্য তোমরা তোমাদের ফেসবুক কলে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে যুক্তিবিদ্যা ক্লাস শুরু হয়ে গিয়েছে। সকলে মিলে আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলবো। ওকে, আমার স্টুডেন্টস এর ছাড়াও আরো যারা আমার এই ক্লাসটি দেখছেন বা উপভোগ করছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল। ওকে শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যুক্তিবিদ্যা ক্লাস শুরু করব। আমরা সময় ক্ষেপণ না করে যুক্তিবিদ্যা ক্লাসের অধ্যায় আমরা জানি, আমরা সপ্তম অধ্যায় পড়ছি। আমাদের সপ্তম অধ্যায়টি হচ্ছে আরোহ অনুমান নিয়ে, অর্থাৎ আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি নিয়ে কথা বলছি আমরা, তাই না? আমরা গতদিন প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি নিয়ে কথা বলেছি। আমরা মূলত আকারগত ভিত্তি নিয়ে কথা বলছি। আরোহের আমরা আকারগত ভিত্তি নিয়ে কথা বলছি। দেখো, আরোহের আকারগত ভিত্তি আমরা প্রথম দিন গত ক্লাসে আমরা প্রথম যে ভিত্তি সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, সেটা নিয়ে কথা বলেছিলাম। প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটা তোমাদের মনে আছে আশা করি। তোমাদের আমি কি বলেছিলাম যে প্রকৃতি সবসময় একই রকম আচরণ করে। এটা সবসময় দেখে আসা হচ্ছে যে কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষণ করে নিরীক্ষা করে দেখা গিয়েছে যে সবসময় প্রকৃতি একই রকম আচরণ করে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রকৃতি সবসময় একই রকম আচরণ করবে, এবং এটিকে বলা হচ্ছে একটি স্বতঃসিদ্ধ নীতি। প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিকে বলা হচ্ছিল একটি স্বতঃসিদ্ধ নীতি। ওকে, বর্তিতা নীতি। এখন তোমরা আমাকে জাস্ট বলবে, আমি গতদিনের ক্লাসে যেটা হয়েছিল 33 মিনিট পরে আমাদের হচ্ছে ডিস্টার্ব হয়েছিল, ক্লাস একটু ডিস্টার্ব হয়েছিল। আমাদের লাস্টের অংশটি তো আমি আমার পরের অংশে আবার সংযোজন করেছিলাম, শেষে যতটুকু বাকি ছিল তোমরা আশা করি দেখেছো। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা কিন্তু সকলে আমাকে জানিয়ে দাও যে কে কে ক্লাস করছো, কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ আমি একটু পরে দেখা শুরু করবো। আমি কথা বলে নিচ্ছি, তোমরা লাইন আসতে থাকো, ততক্ষণ আমি একটু আমার কথা শুরু করে দিয়েছি। ওকে, তো দেখো, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি নিয়ে আমি কথা বলেছি, সেটা নিয়ে আমরা আরোহের কূটাভাসের কথা বলেছিলাম। তোমরা কূটাভাসটি মনে আছে তোমাদের? আরোহের কূটাভাসটি সংক্ষেপে তোমরা অনেকে বলেছিলে পরে যে স্যার এটা আবার একবার বলতে। আরোহের কূটাভাসটা আমরা বলছিলাম কি, একটু রিপিট করছি, যে যুক্তিবিদ মিল আরোহের ভিত্তি হিসেবে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির কথা বলেছেন। এটি একটি স্বতঃসিদ্ধ মতবাদ, স্বতঃসিদ্ধ নিয়ম। এই নিয়মটিকে তিনি বলছেন আরোহের ভিত্তি। আবার দেখা যাচ্ছে একটি আরোহের ফল হিসেবেও আমরা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিকেই পাই, কারণ বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে দেখেই না আমরা বলছি না প্রকৃতি সবসময় একই রকম আচরণ করে, সূর্য একই রকম ভাবে উঠে, প্রকৃতি পানি সবসময় নিচের দিকে যায়, যে কোনো বস্তু ফেলে দিলে নিচের দিকেই পড়বে, ভূপতন হবে, সবসময় একই রকম আচরণ করে একই রকম পরিস্থিতিতে। তাই এই যে আমি কয়েকটি দৃষ্টান্ত দেখে একটি সার্বিক সিদ্ধান্ত নিয়ে নিলাম যে সকল সময় প্রকৃতি একই রকম আচরণ করে, এটা একটি ফলাফল। তাই মিলের কথা অনুযায়ী একটি আপাতত অসঙ্গতি সৃষ্টি হচ্ছে, যে একই সাথে ভিত্তি একই সাথে ফলাফল। তাই এই আপাতত অসঙ্গতিকে বলা হচ্ছে আরোহের কূটাভাস। আরোহের কূটাভাস অর্থ হচ্ছে, থ্যাংক ইউ, আরোহের কূটাভাসের অর্থ হচ্ছে আপাতত অসঙ্গত মতবাদ। ওকে, দেখি কে কে জয়েন করেছে। নাজনীন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ইসলাম খুশিয়ারা, ভালো আছি। পিনাক দেবনাথ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো আশা করি। রজাতুন, নাজনীন ইসলামের আইডি থেকে বলছে। ওকে, ভিন্ন ভিন্ন আইডি থেকেও তোমরা ক্লাস করছো, ভেরি গুড। সকলকে ধন্যবাদ যারা জয়েন করেছে অলরেডি ক্লাসে। স্বাধীনা ধন্যবাদ, ভালো আছি। আচ্ছা, তাহলে এখন আমরা যে ক্লাস শুরু করেছি যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি নিয়ে, আমরা আশা করি তোমরা গতদিনের ক্লাসে সব বুঝতে পেরেছো। এখন আমরা আজকে যে দ্বিতীয় ভিত্তি, সেটি হচ্ছে, দ্বিতীয় ভিত্তিটির নাম হচ্ছে কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম। আমরা প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির টপিকটি আলোচনা করেছি, তার কূটাভাস আলোচনা করেছি, এবং কূটাভাসের সমালোচনা আবার আমরা পড়েছি। তাহলে ওই টপিকটা আমাদের শেষ হয়ে গিয়েছে। আজ আমরা কার্যকারণ নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা রেডি হয়ে যাও। আমরা কার্যকারণ নিয়ম টপিকটি নিয়ে ইন ডিটেইলস ফার্স্ট টু লাস্ট আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কার্যকারণ নিয়মের সংজ্ঞা, তাই না? আমরা প্রথমে সংজ্ঞাটি জানবো। তো সংজ্ঞা, কার্যকারণ নিয়মের সংজ্ঞা তোমরা কি, আমি ফার্স্টে একটু বলেছিলাম, কার্যকারণ নিয়ম হচ্ছে একটি নিয়ম যেখানে বিশ্বাস করা হয় বা ধারণা করা হয় যে নিয়মের ভিত্তিতে যে জগতের বা পৃথিবীর বা বিশ্ব জগতে প্রতিটি কাজের পিছনে একটি কারণ রয়েছে।
বিনা কারণে কোনো কাজ ঘটে না, এর মূল কথা হচ্ছে বিনা কারণে কোনো কাজ ঘটে না, এটাই হচ্ছে কার্যকারণ নিয়মের মূল কথা। অর্থাৎ শূন্য থেকে শুধু শূন্যই আসে, শূন্য থেকে শুধু শূন্যই আসে। এটিও যদি তোমাদের পরীক্ষায় আসে শূন্য থেকে শুধু শূন্যই আসে, এটি তাৎপর্য ব্যাখ্যা করো। শূন্যই আসে, হ্যাঁ, এই দুইটি কথা কিন্তু মূলত সমর্থক। বিনা কারণে কোনো কাজ ঘটে না, অর্থাৎ কিছু একটি থাকতে হবে, কোন একটি কাজ। তুমি আমার মুখ থেকে শব্দ শুনছো, তাই না? আমার মুখ থেকে আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা বলো তো, এই যে শব্দটা তোমরা শুনতে পারছো, এটা একটি কাজ, একটি কাজ করছো, একটি কাজ হচ্ছে। আমি কথা বলছি, এটা একটি কাজ হচ্ছে। তুমি শুনছো, এটা একটি কাজ হচ্ছে। তাহলে এই যে আমি কথা বলছি, এটি যে একটি কাজ হলো, এর পিছনে কারণটা কি বলো তো? কারণ আমার যদি স্বরতন্ত্র না থাকতো, আমার যদি বাকযন্ত্র না থাকতো, আমি কি কথা বলতে পারতাম না। আবার বাকযন্ত্র আছে, আমার ইচ্ছা নেই, তাহলে কি আমি কথা বলতে পারবো? চুপ করে থাকলাম, তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না। তুমি যদি তোমার কানে তুলা দিয়ে রাখো, তুমি আমার কথা শুনতে পারবে না তোমরা। তাহলে দেখো, এই যে কানে তুলা দেওয়া বা না দেওয়া, না দিলে তুমি শুনতে পাচ্ছ। এই যে ব্যাপারটি হচ্ছে যে প্রত্যেকটি কাজের জন্য জগতে একটি কারণের উপস্থিতির কথা কল্পনা করা হচ্ছে। আর অর্থাৎ বিনা কারণে কোনো কাজ ঘটছে না, সবসময় কোনো একটি কাজের জন্য একটি কারণ থাকছে, এবং সেই কারণটি উপস্থিত থাকলে কাজও থাকবে। অর্থাৎ ভাইস ভার্সা, যে কারণ থাকলে কাজ থাকবে, কার্য থাকবে, আবার কার্য থাকলে কারণ থাকবে। ব্যাপারটি এমন, তাই না? কোন একটি কাজ থাকলে অবশ্যই তার পিছনে একটি কারণ থাকবে, এবং কোন একটি কারণের উপস্থিতি থাকলে অবশ্যই কাজটি ঘটবে। এই নীতিটির নামই হচ্ছে কার্যকারণ নিয়ম। ওকে স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো? খাদিজা বেগম, হ্যালো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা একটু এই পর্যন্ত কার্যকারণ নিয়ম কাকে বলে তোমরা বুঝতে পেরেছো কিনা? এটি খুব বেসিক একটি কোর্স, এবং এটি পরীক্ষায় আসে। কার্যকারণ নিয়ম কাকে বলে, কার্যকারণ নিয়ম বলতে কি বুঝো, কিংবা হচ্ছে অনুধাবনমূলকে তোমাদের আসতে পারে যে শূন্য থেকে শূন্যই আসে, কথাটি যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো, কিংবা বিনা কারণে কোনো কাজ ঘটনা যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো। এই সেট অফ কোশ্চেনগুলো মূলত একটি কোশ্চেনকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কার্যকারণ নিয়ম বলতে কি বুঝো। তুমি যখন সরাসরি কার্যকারণ নিয়ম বলবে, এটি একটি কার্যকারণ নিয়মের মূল কথা, যে কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি কাজের পিছনে কোনো একটি কারণ থাকে, বিনা কারণে কোনো কাজই ঘটে না, এবং সেই কারণগুলির উপস্থিতির ফলে কাজটি ঘটতে বাধ্য। ঠিক আছে, এই যে নিয়ম, এটি হচ্ছে কার্যকারণ নিয়ম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কার্যকারণ নিয়মকে যদি আমরা একটু ইন ডিটেইলস একটু ভেঙে চলে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা কি পাবো? দেখো, এখানে কার্যকারণ নিয়মে আমরা একদিকে পাচ্ছি কার্য, এটি হচ্ছে লাস্ট ঘটনা, এবং পাচ্ছি কারণটি পাচ্ছি, তাই না? তাহলে আমরা কারণ এবং কাজকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রথমে কারণকে নিয়ে একটু ব্যাখ্যা শুরু করি। কারণটা কি, কারণ কিভাবে সৃষ্টি হয়, কারণের বৈশিষ্ট্যগুলো কি, কারণের সাথে অন্যান্য কোনো বিষয়ের সাথে সম্পর্ক আছে কিনা, আমরা এখন সেই কারণ নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা কারণকে বুঝতে পারলে আমরা কাজ বুঝতে পারবো, অর্থাৎ কোন একটি কাজ কেন হচ্ছে সেটা আমরা কারণকে বিশ্লেষণ করলে বুঝতে পারবো। তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে কারণকে বিশ্লেষণ করা। ওকে, তাহলে আমরা ফার্স্টে কারণকে বিশ্লেষণ শুরু করে দিই। স্টুডেন্টস দেখো, কারণকে বিশ্লেষণ করার পূর্বে তোমাদের কার্যকারণের সংজ্ঞাটিকে আমি আর দুইভাবে, কার্যকারণের সংজ্ঞাটিকে আমি সপ্তম অধ্যায় শব্দটি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি উপরে কার্যকারণ লিখে ফেলি। কার্যকারণটিকে আমরা সংজ্ঞা তো পড়লামই, আমরা কার্যকারণকে আবার দুইভাবে মূলত ব্যাখ্যা করতে পারি। যদি তোমরা একটু ইন ডিটেইলস ব্যাখ্যা করতে চাও, সেটি হচ্ছে দেখো, সদর্থক দিক থেকে তুমি যদি ব্যাখ্যা করো, সদর্থক দিক থেকে ব্যাখ্যা করলে আমরা কি পাবো? সরি, সদর্থক হয়ে গেছে না? ওকে, সদর্থক দিক থেকে আমরা পজিটিভ দিক যেগুলো পাই, সেটি হচ্ছে যে জগতের সদর্থক দিক। হ্যাঁ, তোমরা মনে হয় শুনতে পাচ্ছ, সবাই কি সাউন্ড টাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড বা ভিজুয়াল ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাই দাও আমাকে, সব ক্লিয়ার কিনা। দেখো, একটা হচ্ছে পজিটিভ দিক, হচ্ছে যেটা হচ্ছে যে আমরা কার্যকর নিয়ম ব্যাখ্যা করতে গেলে বলতে পারি যে দেখো, জগতের প্রতিটি নিয়ম, জগতের প্রতিটি কাজ, জগতের প্রতিটি কাজের কারণ রয়েছে, তাই না? কারণ রয়েছে, জগতের প্রতিটি কাজের কারণ রয়েছে। তুমি এটা ব্যাখ্যা করলে যে প্রত্যেকটি কাজের কারণ রয়েছে, তার মানে কি? অর্থাৎ কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ, অর্থাৎ কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। ওকে, দেখো,
এটি একটি ফ্যাক্ট যে সবকিছু হচ্ছে যে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। আর আবার একটা বিষয় আমরা জানি যে সকল ক্ষেত্রে পরিস্থিতি যদি পারিপার্শ্বিক পরিস্থিতি একই থাকে তাহলে সকল ক্ষেত্রে একই কারণের দ্বারা একই কারণ দ্বারা একই কার্য ঘটে, একই কার্য একই কার্য ঘটে। তবে এক্ষেত্রে সবসময় একটা যে বিষয় মনে রাখতে হবে যে পারিপার্শ্বিক পরিস্থিতি এক থাকলে, পারিপার্শ্বিক পরিস্থিতি একই রকম, অর্থাৎ তোমার যে একটা সেট অফ কজ থাকতে হবে, একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, তাই না? যেমন অক্সিজেন দ্বারা আগুন জ্বলে, অক্সিজেন দ্বারা আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচেও থাকি, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে পরিস্থিতিটা ফ্যাক্ট, পারিপার্শ্বিক সেই পরিস্থিতিটা যদি একই রকম থাকে তাহলে সকল ক্ষেত্রে একই কারণ দ্বারা একই কাজ ঘটে। তাহলে এটি হচ্ছে পজিটিভলি তুমি ব্যাখ্যা করতে পারলে যে তাহলে অবশ্যই কার্য এবং কারণের মধ্যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ কার্য কারণের মধ্যে একটি প্রপার সম্পর্ক রয়েছে। এটা একটি পজিটিভ দিক থেকে ব্যাখ্যা। আর আমরা যদি নৈর্থক দিক থেকে ব্যাখ্যা করতে চাই, দেখো নৈর্থক দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কি পাবো? যে জগতে কোনো কিছু অনিয়মিত ভাবে ঘটে না। কি হয় না? কোনো কিছুই তোমরা একটু লিখে নিবে একটু খাতায় প্লিজ এগুলা, কারণ পরবর্তীতে আর থাকবে না। অনিয়মিত ভাবে ঘটে না, কোনো কিছু অনিয়মিত ভাবে ঘটে না। দেখো জগতে মানে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে আকস্মিক ঘটনা খুব কমই ঘটে, সেগুলো ব্যতিক্রম, বাট অনিয়মিত ভাবে কোনো কিছু ঘটে না। তুমি পানি উপরের দিকে যাই বলো, পানি তুমি ঢেলে দিয়েছো, একটু একদিকে নিচু ঢালু আছে, ঢালুর দিকেই যাবে, পানি তো আর উপরের দিকে যাবে না, এটা একটা ফ্যাক্ট। আবার মনে করো যে সূর্য তো পশ্চিম দিকে উদিত হয় না, তাই না? পৃথিবী তার কক্ষপথে যে টাইমে ঘুরছে তো ঘুরছেই, কিন্তু পৃথিবীর ঘুরতে নিজ কক্ষপথে ঘুরে আসতে 40 ঘন্টা সময় লাগে না, তাই না? কিংবা মনে করো যে বছরের সময় আমরা 365 দিনে হিসাব করছি, এসে 365 কোনটা কোনো লিপিয়ারে একদিন বেশি হচ্ছে কি কম হচ্ছে, এই যে ব্যাপারগুলি একদিন যে বেশি হচ্ছে, এর বাইরে কিন্তু কোনো কিছু ব্যতিক্রম কিছু হচ্ছে না। দ্যাট মিনস কোনো কিছু কি হয় না, অনিয়মিত ভাবে ঘটে না। আর একটা বিষয় হচ্ছে আমরা জানি বিনা কারণে কোনো কিছু ঘটে না, তাই না? বিনা কারণে কোনো কিছুই ঘটে না। কোন একটা বিষয় হচ্ছে কোনো কিছু অনিয়মিত ভাবে হয় না, সবকিছু একটা রেগুলারিটি আছে। আর হচ্ছে কোনো কিছু বিনা কারণে কোনো কিছু ঘটে না। ওকে, তাহলে এই যে বিনা কারণে কোনো কিছু ঘটে না, দেখো বিনা কারণে কোনো কিছু ঘটে না, তাহলে এটা আমরা দুটি নেগেটিভ দিক পেলাম, দুটি পজিটিভ দ্বারা কার্যকরণ নিয়মকে ব্যাখ্যা করলাম। কার্যকরণ নিয়ম শব্দটি দিক মানে পজিটিভলি ব্যাখ্যা করতে পারি কি, প্রত্যেকটি কাজেরই একটি কারণ রয়েছে, অর্থাৎ কার্যকরণ শৃঙ্খলে সবকিছু আবদ্ধ। আবার আমরা দেখতে পারি একই কারণ দ্বারা সাধারণত পরিবেশ পরিস্থিতি একই থাকলে একই কার্য ঘটে, এটা একটা পজিটিভ দিক যে এই দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। আবার নেগেটিভলি আমরা বুঝাইতে পারি যে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু অনিয়মিতভাবে ঘটছে না, শব্দটি ব্যবহার করছে। আবার বিনা কারণে কোনো কিছু ঘটছে না, কারণ না কোনো কিছু কারণ রয়েছে। তো এখন সুনির্দিষ্ট কোন কারণে কোন কার্য ঘটছে, এই কার্য এবং কারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটিকে বলা হচ্ছে কার্যকরণ সম্পর্ক বা কার্যকরণ নিয়ম। কাজ এবং কারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে কার্যকরণ নিয়ম। এটি হচ্ছে কার্যকরণের ব্যাখ্যা। এখন আমরা যেটা বলছিলাম যে কার্যকরণের যে ফার্স্টে কারণ ছাড়া যে কার্য হয় না বলছি, তাহলে কারণটিকে আমরা ফার্স্টে চিনবো বা সর্ট আউট করবো যে কোনগুলি কারণ, কারণের বৈশিষ্ট্যটি কেমন। ওকে, ওকে তোমরা না খেয়ে দিয়ে ক্লাস করছো, খাওয়া দাওয়া করবা ঠিক মতো। এক স্টুডেন্ট লিখছে যে না খেয়ে ক্লাস করছে, কোনো ব্যাপার না। রুমি তুমি হচ্ছে যে খাওয়া দাওয়া করবা, আব্বু তো ভালো কিছুর জন্যই নিশ্চয়ই বকাবকি করে, তার জন্য এইভাবে রিয়াক্ট করার কিছু নাই। ভালো করে পড়াশোনা করবা, বাবা মায়ের কথা শুনবা, তাহলে না তুমি ভালো মানুষ হইতে পারবে, তাই না? এবং বাবা মা সবসময় সন্তানের ভালোই চায়, আশা করি। ওকে, আমরা যেটা বলছিলাম যে তাহলে আমরা কার্যকরণ নিয়মটি বুঝলাম, এখন আমরা কারণকে বোঝার চেষ্টা করব। ওকে, কারণকে বোঝার চেষ্টা করব। কারণ সংক্ষেপে কারণ হচ্ছে কাজের পূর্ববর্তী ঘটনা, কার্ভেট রিডের নাম তোমরা শুনেছ, যুক্তিবিদ কার্ভেট রিড, তিনি কারণের একটি সংজ্ঞা দিয়েছেন, খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন। কার্ভেট রিডের সংজ্ঞাটি তোমরা মনে রাখতে পারো। কার্ভেট রিডের সংজ্ঞাটি তিনি গুণ এবং পরিমাণ দুইটি ভাগে ভাগ করেছেন, গুণ এবং পরিমাণ, এবং এটি দ্বারাই আমরা মূলত বৈশিষ্ট্যে চলে যাব। ওকে, এই গুণ এবং পরিমাণ দ্বারা আমরা কারণের বৈশিষ্ট্য খুঁজে পাবো। কার্ভেট রিড তিনি কারণকে সংজ্ঞায়িত করেছেন যে যুক্তিবিদ্যায় কারণ বলতে আমরা কি বুঝি। কারণ হচ্ছে কাজের অব্যবহিত
কারণ হচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি গুণ পরিমাণের কথাটা, আমি তোমাদের বোঝার জন্য বললাম। দেখো যে কি হচ্ছে, কারণ হচ্ছে কাজের অব্যবহিত পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তহীন ঘটনা। অপরিবর্তনীয়, বেশ কিছু টার্ম রয়েছে এখানে, আমি সবগুলি টার্মই তোমাদের বুঝিয়ে দিব। অপরিবর্তনীয় শর্তহীন ঘটনা। ওকে, ঘটনা। দেখো কারণ হচ্ছে কাজের অব্যবহিত পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তহীন ঘটনা, এবং আরেকটি বিষয় হচ্ছে এবং কারণ ও কার্য পরস্পর সমান। কারণ ও কার্য পরস্পর সমান। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো একটু খেয়াল করো, কারণের সংজ্ঞাটি তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। আমরা দুইটি ভাগে যদি ভাগ করে ফেলি, একটা হচ্ছে গুণ, কারণের গুণটি কেমন, আর লাস্টটি হচ্ছে পরিমাণটা নিয়ে আগে বলি। হ্যাঁ, পরিমাণটা নিয়ে বললে তোমাদের সহজ বিষয়টা আগে মনে থাকবে। ওকে দেখো, কারণ ও কার্য পরস্পর সমান, অর্থাৎ কারণ ইজ ইকুয়াল টু কার্য, আমি যদি এইভাবে লিখি ভালোভাবে মনে থাকবে। অর্থাৎ কারণ এবং কার্য পরস্পর সমান, এর ব্যাখ্যাটি পরে একটি অংশ এই আজকের ক্লাসে আমি একটু পরে বলবো আর একটু ভালো করে, এটা তোমরা মনে রাখবে। আরেকটা হচ্ছে যে কাজের অব্যবহিত পূর্ববর্তী। দেখো অব্যবহিত মানে ঠিক তাৎক্ষণিক, অব্যবহিত মানে মনে করো যে এখন কয়টা বাজে, সাপোজ মনে করো 12:20 বাজে, ঠিক মানে 21 বা মানে 20 মিনিট 50 সেকেন্ড, তার ঠিক আগের সেকেন্ড, যতটা সম্ভব ঠিক আগের মুহূর্ত, সময়ের ক্রম অনুযায়ী ঠিক আগের মুহূর্তের ঘটনা, কাজের ঠিক আগের মুহূর্তের ঘটনা, তার পূর্ববর্তী, অবশ্যই পূর্বের সময়ের কথা বলছি। অপরিবর্তনীয় কথাটি গুরুত্বপূর্ণ। অপরিবর্তনীয় বলতে আমরা বোঝাচ্ছি যে একই কারণ দ্বারা একই কার্য ঘটে, সবসময় একই রকম ভাবে হচ্ছে। অপরিবর্তনীয় ঘটনা, উপর থেকে কোনো কিছু ফেললে তার ভূয়ের দিকে, মাটির দিকে পতন হবে, ভূপতন হবে, এটাই হচ্ছে যে অপরিবর্তনীয় ঘটনা, সবসময় একইভাবে ঘটবে। অর্থাৎ পৃথিবীর যে আকর্ষণ শক্তি রয়েছে সেটি সবসময় তার দিকে আকর্ষণ করবে, এটি হচ্ছে অপরিবর্তনীয় ঘটনা। তাহলে কারণটি হবে এমন যে এটি সবসময় একই রকম আচরণ করবে অপরিবর্তনীয় ভাবে। আরেকটি হচ্ছে শর্তহীন ঘটনা, কোন রকম কোনো শর্তহীন বলতে ওই কারণ, সেট অফ কজ যদি তুমি বলো, একগুচ্ছ কারণ বা একগুচ্ছ শর্ত দ্বারা যে কারণটি হচ্ছে, সেই কারণের মাঝে আর অন্য কোনো শর্ত দেওয়া যাবে না, তাহলে সেটা আমরা বুঝতে পারবো মানে অ্যাবসলিউটলি এই কাজটি। মনে করো সাপোজ এটা একটি কাজ হয়েছে, তার পিছনে এটি একটি কারণ, এটি একটি সাপোজ এটা আঁকাইলাম, এটি একটি কারণ, তাহলে এক্স্যাক্টলি এই কাজটির জন্য এটি হচ্ছে কারণ। তাহলে এটি হচ্ছে কয়েকটি বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। অব্যবহিত মানে তাৎক্ষণিক, মানে ঠিক পূর্ববর্তী। কেমন পূর্ববর্তী? অব্যবহিত পূর্ববর্তী মানে ঠিক তাৎক্ষণিক পূর্ববর্তী। অপরিবর্তনীয়, কোনো সময় পরিবর্তন হবে না যেটি, এবং শর্তহীন ঘটনা। তাহলে কারণ হচ্ছে এক প্রকার ঘটনা যেটি কাজের পূর্বে ঘটে অপরিবর্তনীয় শর্তহীন ভাবে। আরেকটি বিষয় হচ্ছে কারণ ও কাজের মধ্যে পরিমাণগত একটি সম্পর্ক রয়েছে, এটি হচ্ছে পরিমাণ হচ্ছে কারণ যতটুকু, কার্য ততটুকু। তোমরা বলবে স্যার কারণ আর কার্যের পরিমাণ কিভাবে এক হয়? আমরা এটি খুব মজার ইন্টারেস্টিং ব্যাখ্যা, আমরা একটু এটাতে পরে আসবো। তাহলে আমরা সংজ্ঞাটা জাস্ট ফার্স্টে শিখলাম, এটা একটি বিষয়কার। এখন কারণের সংজ্ঞার পরে যেটি হচ্ছে যে কারণের সাথে শর্তের একটি সম্পর্ক রয়েছে। তোমরা বলবে যে স্যার এমন সময় অনেক সময় তো দেখা যায় যে আসলে কারণ স্পেসিফিক ভাবে তো একটা থাকে না, অনেকগুলো তো থাকে, অনেকগুলো বিষয় থাকে, তাহলে না সেটি একটি কার্যে পরিণত হয়। যেমন তোমাদের যদি একটি উদাহরণ বলি, শর্তের কথা যদি বলি, শর্তটা কি? তাহলে শর্ত হচ্ছে কারণের অংশ। ওকে, আমি এই পর্যন্ত যে চলে এসেছি, দেখি এ পর্যন্ত তোমাদের মধ্যে কার কি অবস্থা। অব্যবহিতটা আবার একটু বুঝাবেন, ভালোভাবে বুঝেন সাইফুল ইসলাম। ওকে সাইফুল, দেখো অব্যবহিত মানে ঠিক মানে আমরা তাৎক্ষণিক শব্দটা বলি না, অব্যবহিত মানে হচ্ছে সাপোজ তুমি আমাকে বলেছো, মনে করো সাপোজ কমেন্টই করেছো তুমি 12টা সামথিং 12:21-22 মিনিটে করেছো, ঠিক তুমি করলে আর আমি দেখলাম, মনে করো দেখার সাথে সাথেই আমার ভেতরে একটা ব্রেন একটা কাজ করলো যে আমার একটা স্টুডেন্ট একটা কমেন্ট লিখেছে, এই যে আমি ঠিক আগে দেখার সাথে সাথে আমার মাথায় যে একটা সেন্স কাজ করলো, এটা হচ্ছে ঠিক অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। তোমার এই মেসেজটা দেখা, আমার চোখের যে দেখার ঘটনাটা, এটা হচ্ছে আমার চোখ দ্বারা ঠিক অব্যবহিত পূর্ববর্তী, কারণ চোখ দ্বারা দেখা, তারপর আমার ব্রেনে সেটা ফিল করা, সেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে ঠিক তারপরে ঘটনা। তাহলে অব্যবহিত পূর্ববর্তী হচ্ছে ঠিক আগের ঘটনা, সময়ের প্রেক্ষিতে কথা বলছি আমি। অব্যবহিত পূর্ববর্তী মানে ঠিক সময়ের প্রেক্ষিতে ঠিক একটু আগের ঘটনা, সেটা হচ্ছে অব্যবহিত পূর্ববর্তী। আশা করি বুঝতে পেরেছো সাইফুল। এখন দেখি আর কার কি সমস্যা।
ওকে, সবাই সবাই ক্লাস বুঝতে পারছো আশা করি। তোমরা একটু জানাও যদি কোনো প্রবলেম থাকে, কোনো সাইফারের মতো তোমরা যদি কোনো প্রবলেম থাকে একটু জানিয়ে দাও। আমরা বলছি কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করছি, কাকে বলে পড়েছি কার্যকারণ সম্পর্ক, উদাহরণ দেখেছি। এখন আমরা কার্যকারণের মধ্যে কারণ কি নিয়ে আলোচনা করছি। কারণের সংজ্ঞাটি পড়লাম কার্ভেট রিডের ভাষায় এবং এটি গোছানো সংজ্ঞা। পড়ার পরে আমরা কারণের মধ্যে শর্তকে খুঁজছি। শর্তের সাথে কারণ অনেক সময় গুলিয়ে যায়, এজন্য শর্তের আলোচনাটা এখানে আসছে। তোমরা বলবে স্যার শর্তটা কেন আসলো এখানে? শর্ত হচ্ছে অনেক সময় আমরা শর্তকে কারণ বলে মনে করি। যেমন মনে করো যে আগুন জ্বলছে, নাকি আগুন জ্বলছে, একদম লেলিয়ান শিখা আগুন জ্বলছে, সাপোজ টেবিল ল্যাম্পে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। তো কথা হচ্ছে এই যে আগুন জ্বলছে মনে করো যে তোমার কেরোসিনের ল্যাম্পে এখানে আগুন জ্বলছে, তাহলে তুমি এই যে আগুনটা জ্বলছে, এই আগুনটা জ্বলার জন্য কি কি অনেকগুলো ফ্যাক্ট কিন্তু এখানে দরকার। দেখো এখানে আমি মনে করো তেল আছে তোমার, তুমি কিন্তু গ্যাস লাইট বা কোনো একটি দাহ্য পদার্থ দ্বারা এটিকে জ্বালাওনি, তাহলে কি তেল আর ওই চলতে থাকলে কি তোমার টেবিল ল্যাম্পটি জ্বলবে? জ্বলবে না কিন্তু। কিংবা সাপোজ মনে করো তোমরা এখন লাইট বুঝো, তাই না? লাইটে তুমি যদি সুইচ না দাও, লাইট থাকলে কি লাইট জ্বলবে? জ্বলবে না। সুইচ দিচ্ছ, তোমার বিদ্যুৎ নাই, তোমার কি জ্বলবে? জ্বলবে না। সুইচ থাকতে হবে, কানেকশন থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, লাইটটা ভালো থাকতে হবে, লাইটের ফিউজ নষ্ট হওয়া যাবে না। অনেকগুলো ব্যাপার এখানে কাজ করছে। যদি আগুন জ্বালানো ধরার কথা বলো, তাহলে তোমার এই যে তেল লাগবে, তোমার দাহ্য পদার্থ লাগবে, তারপরে আবার কি লাগবে? অক্সিজেন লাগবে। অক্সিজেন ছাড়া তুমি তো আর এই তোমার কোনো কিছু জ্বলবে না। জ্বলবে? কোনো কিছু যদি অক্সিজেন না থাকে, অক্সিজেন কি করে জ্বলতে সাহায্য করে, তাহলে সেটি জ্বলবে না। তাহলে দেখো এই যে অক্সিজেন ছাড়া যে এটি জ্বলছে না, তাহলে এইগুলো, এই যে বিভিন্ন এলিমেন্ট গুলো রয়েছে, উপাদানগুলো এক একটি কি করছে? শর্তের কাজ করছে। এক একটি কি কাজ করছে? শর্তের কাজ করছে। যেহেতু কার্যকারণ নিয়মে বলা হচ্ছে প্রত্যেকটি কাজের একটি মাত্র কারণ রয়েছে। খুব ভালোভাবে খেয়াল করবে, কার্যকারণ নিয়মে বলা হচ্ছে প্রত্যেকটি কাজের কি রয়েছে? একটি মাত্র কারণ রয়েছে। একটি মাত্র কারণের কথা উল্লেখ করা হচ্ছে। তাহলে তুমি বলবে স্যার এখানে আগুন জ্বলার জন্য তো অনেকগুলি কারণ রয়েছে। আসলে এগুলো অনেকগুলি কারণ না, এগুলো হচ্ছে শর্ত। এগুলো কি এই জন্যই শর্তের কথা কারণের আলোচনার মধ্যে আসছে, যে এগুলো হচ্ছে শর্ত। শর্তগুলো মিলিতভাবে কারণকে তৈরি করে। শর্তগুলো মিলিতভাবে কারণকে তৈরি করে। তাহলে আমরা এই জন্য শর্ত বলছি, শর্ত হচ্ছে কারণের অংশ। অনেকগুলো অংশ মিলে টোটাল একটি কারণের সৃষ্টি হচ্ছে, যার ফলে আগুন নামক কার্যটির সৃষ্টি হচ্ছে। আগুন কাজটি সৃষ্টি হতে হলে একটি কারণ দরকার, সেই কারণটি হচ্ছে মূলত অনেকগুলো বিষয়ের অংশ। তাহলে আমরা শর্তকে মেনে নিতে পারছি যে শর্ত কেন আলোচনা করছি। তোমরা কি শর্ত কেন করছি বুঝতে পেরেছো? যে শর্ত হচ্ছে কারণের অংশ। তাছাড়া আমরা অনেক সময় কি করব? শর্তকে কারণ বলে মনে করে ভুল করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা শর্ত নিয়ে বুঝলাম শর্ত হচ্ছে কারণের অংশ। এখন তাহলে কারণ ও শর্তের মধ্যে কিছু সম্পর্ক তো থেকে যায়, পরীক্ষা আসতে পারে যে কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তাহলে তুমি সাদৃশ্যের দিক, বৈসাদৃশ্যের দিক কিছু বলবে। কারণ ও শর্ত দেখি, হ্যাঁ সবাই বুঝতে পেরেছে, সাইফুল বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তাহলে আমরা যে কারণ ও শর্তের মধ্যে সম্পর্কটা কি, তাহলে তুমি ফার্স্টে তুমি দেখতে পাচ্ছ সম্পর্কের প্রথম হচ্ছে শর্ত দ্বারা কারণ তৈরি হয়। শর্ত দ্বারা কারণ তৈরি হয়, একটি প্রথম সম্পর্ক হচ্ছে শর্ত দ্বারা। এক নম্বর হচ্ছে শর্ত দ্বারা কারণ তৈরি হয়। কারণ হচ্ছে শর্তের সমষ্টি। কারণ হচ্ছে কারণ শর্তের সমষ্টি, না? এটা একটি সম্পর্ক, তাই তার মধ্যে একটা পজিটিভ সদর্থক সম্পর্ক, সাদৃশ্য। আবার দেখো কারণ বলো আর শর্তই বলো, দুটিতে হচ্ছে কাজের পূর্ববর্তী, কাজের আগের ঘটনা। তাহলে দুইটি হচ্ছে কাজের, উভয়ই হচ্ছে কাজের কি? উভয়ই কারণ ও শর্ত। আমি যদি কারণ ও শর্ত দুইটির কথা এখন একসাথে বলছি, উভয়ই কি? কাজের পূর্ববর্তী ঘটনা, কাজের পূর্ববর্তী, তাই না? আবার কি করে? উভয়ই কি করে? কাজকে সৃষ্টি করে। এভাবে তোমরা দুইটি তিনটি পজিটিভ শর্ত দিতে পারো, পজিটিভ বৈশিষ্ট্য দিতে পারো, সদর্থক বৈশিষ্ট্য, সাদৃশ্য। এরপরে তুমি কিছু বৈসাদৃশ্য দিয়ে দিতে পারো দুই তিনটা, যেটা হচ্ছে যে যেমন কারণ ও কার্যের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। যেমন কারণ হচ্ছে সদর্থক নঅর্থক উভয় দিক দ্বারা তৈরি। কারণ কি? সদর্থক নঅর্থক উভয় দিক দ্বারা তৈরি। তোমরা কারণের ওই শর্তটা পড়ার পরে আমি ওটা কথাটা আসছি। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কারণ সদর্থক নঅর্থক দুইটি আমি লিখছি না, মুখে বলছি। কারণ হচ্ছে সদর্থক নঅর্থক উভয় দিক দ্বারা
উভয় দিক দ্বারা, উভয় বৈশিষ্ট্য দ্বারা এর মধ্যে রয়েছে কারণের মধ্যে, কিন্তু শর্তের মধ্যে কোনো সদর্থক নঅর্থক বৈশিষ্ট্য নেই। কিছু শর্ত সদর্থক শর্ত, কিছু নঅর্থক শর্ত। একটি শর্ত হয় সদর্থক নাই নঅর্থক, হয় পজিটিভ নাই নেগেটিভ, কিন্তু সেটা সদর্থক পজিটিভ নেগেটিভের সমষ্টি না। কিন্তু কারণটা হচ্ছে যেহেতু অনেকগুলো শর্তের সমষ্টি, তাহলে সেখানে সদর্থক নঅর্থক সবগুলো মিলিয়ে মনে করে একটা 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 এই সবগুলো সদর্থক নঅর্থক মিলায় একটা কারণ হচ্ছে। বাট ইটসেলফ একটা শর্ত, এই একটা লাইন একটা ডট একটা শর্ত, এটা হয় পজিটিভ না নেগেটিভ। তার মানে শর্ত হয় সদর্থক নয় নঅর্থক, কিন্তু কারণ সদর্থক ও নঅর্থক মিলায়, তাহলে এটির মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? আরেকটি বিষয় হচ্ছে যে কারণ, আমরা বলেছি কারণ আর কার্য পরস্পর সমান, আমরা বলেছি কারণ আর কার্য পরস্পর সমান, কিন্তু শর্ত আর কার্য তো পরস্পর সমান না। আমরা বলতে পারবো না যে শর্ত ইজ ইকুয়াল টু কার্য, এটা বলতে পারবো না, কারণ শর্ত হচ্ছে একটি মনে করো যে এলিমেন্ট, একটি উপাদান, গাঠনিক উপাদান একটি কারণের, কিন্তু টোটাল কারণটা সমান কার্য, কিন্তু শর্ত একটি শর্ত সমান কার্য নয়। তাহলে আমরা এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স পাচ্ছি কারণ এবং শর্তের মধ্যে। তোমরা 2-3টি করে এইভাবে বেসিক ডিফারেন্স এবং কারণ ও শর্তের মধ্যে সম্পর্কটি করে নিবে। এখন যে বিষয়টি হচ্ছে যে তাহলে কারণের মধ্যে আমরা কারণের বৈশিষ্ট্যগুলি খুঁজে বের করবো। এখন দেখো আমরা যদি কারণের বৈশিষ্ট্যগুলি খুঁজে বের করার চেষ্টা করি, এখন আমরা কারণ পড়েছি, কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক পড়েছি, এখন আমরা কারণের বৈশিষ্ট্য, কারণ কেমন, কারণের প্রকারভেদেও পড়তে পারি। দেখো এটাকে আমরা কারণের প্রকারভেদ হিসেবে উল্লেখ করি, এবং সেক্ষেত্রে শর্তের ধারণাটিও থেকে যাবে। দেখো তাহলে যেহেতু শর্তের কথা বললাম, এখন বিষয় হচ্ছে দুইটি শব্দ, একটা হচ্ছে আবশ্যিক শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। দুইটি বিষয় তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, একটু ঠান্ডা মাথায় বুঝে দেখো। আমি তো শর্তের কথা বললাম, তাই না, যে আমি বললাম অনেকগুলো শর্ত দ্বারা কারণটি তৈরি হচ্ছে। তাহলে শর্তগুলিকে যুক্তিবিদরা বলছেন তাহলে শর্তগুলি কেমন হতে হবে, কোন শর্তগুলি দ্বারা কারণটি তৈরি হবে। তাহলে বলছে যে কিছু হচ্ছে আবশ্যিক শর্ত, কেউ বলছে আবশ্যিক শর্ত দ্বারা কারণ তৈরি হবে, কেউ বলছে পর্যাপ্ত শর্ত দ্বারা কারণ তৈরি হবে। ঠিক আছে, তাহলে আবশ্যিক শর্তটা কি? যেটা বলা হচ্ছে যে যে শর্তের উপস্থিতিতে কোনো কার্য ঘটে এবং অনুপস্থিতিতে ঘটে না, সেটি হচ্ছে আবশ্যিক শর্ত। যেমন মনে করো আগুন ধরার ব্যাপারটা, যে আগের উদাহরণটা একটি উদাহরণ দিয়ে বুঝালে তোমাদের শর্ত হবে। আগুন যদি আমি কার্য হিসেবে দেখাই, আগুনের জন্য অক্সিজেন হচ্ছে আবশ্যিক শর্ত, যে অক্সিজেন লাগবেই, অক্সিজেন থাকলে আগুন ধরবে, না থাকলে আগুন ধরবে না। ঠিক আছে, তাহলে অক্সিজেনের উপস্থিতিটা খুব মাস্ট, তাই না এক্ষেত্রে। এখন দেখো পর্যাপ্ত শর্ত কি, তাহলে আবশ্যিক শর্ত হচ্ছে এই শর্তটি উপস্থিত থাকলে ঘটবে কাজটি, না থাকলে ঘটবে না। অক্সিজেন আছে আগুন ধরবে, অক্সিজেন নাই আগুন ধরবে না, এটাকে বলা হচ্ছে আবশ্যিক শর্ত। তাহলে পর্যাপ্ত শর্তটা কি, এবং বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত হিসেবে বলা হচ্ছে যে যে সমস্ত শর্ত দেখো পার্থক্যটা তোমরা একটু খেয়াল করো। আবশ্যিক শর্ত বলতে তোমরা কি বুঝতে পেরেছো? এ পর্যন্ত কি বুঝতে পেরেছো একটু দেখো। কার্যের মধ্যে কি সদর্থক নঅর্থক থাকবে? না। সুপর্ণা দত্ত মাটি, কার্যের মধ্যে সদর্থক নঅর্থক থাকবে না। কার্য তো একটি ফলাফল, কার্য তো একটি তুমি কম্বাইন্ড ফলাফল পাচ্ছ, কারণের মধ্যে সদর্থক নঅর্থক থাকবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো সুপর্ণা, যে কার্যের মধ্যে সদর্থক নঅর্থক থাকবে না, কারণের মধ্যে সদর্থক নঅর্থক থাকবে। এখন আমরা যেটা বলছিলাম যে পর্যাপ্ত শর্তের কথা বলছিলাম, দেখো যে আবশ্যিক শর্তের কথা, যে শর্তের উপস্থিতিতে কোনো কার্য ঘটে, শর্ত উপস্থিত আছে কার্য ঘটছে, শর্ত উপস্থিত নেই কার্য ঘটছে না, অনুপস্থিত থাকলে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে যে সমস্ত শর্তের উপস্থিত থাকলে কার্যটি ঘটতে বাধ্য। ঠিক আছে, যেমন দেখো যে সমস্ত শর্ত উপস্থিত থাকলে কার্যটি ঘটতে বাধ্য, তাই হচ্ছে পর্যাপ্ত শর্ত। তোমরা একটা বিষয় খেয়াল করো, দেখো অক্সিজেন যদি মনে করো আমি বলেছি আবশ্যিক শর্ত, তাই না, আগুনের জন্য, তাহলে দেখো
অক্সিজেন মনে করো তুমি এনে 1 লিটার অক্সিজেন নিয়ে আসলে, এনে বসে থাকলে তোমার কি আগুন ধরবে? হ্যাঁ, তাহলে তো আমরা এই অক্সিজেন নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, আগুন ধরে যেতে হবে, তাই না শরীরে? বা মুখে আমরা এখন যে করোনা ভাইরাস রোগীদের জন্য সবচেয়ে বেশি বেশি অক্সিজেন লাগছে, তাহলে অক্সিজেন দিলে কি আগুন ধরে যাচ্ছে? যাচ্ছে না। তার মানে অক্সিজেন ইটসেলফ শুধুমাত্র আগুনের কারণ হতে পারে না, এটি আবশ্যিক, এটা অবশ্যই আবশ্যিক, মানে এটা প্রয়োজনীয়, এটা ছাড়া আগুন ধরবে না। কিন্তু এমন না যে অক্সিজেন দিলে আগুন ধরবে। তাহলে কি লাগবে? ওই যে বললাম অক্সিজেন বাতাসে অক্সিজেন রয়েছে, এবার তুমি কাঠ ধরাই দিলে, আমার এখানে কিছু চলা কাঠ, তুমি কাঠ কি করছো, কাঠে আগুন ধরাই দিছো, আর কাঠ দিয়ে আগুন বের হচ্ছে। এবার কাঠ দিয়ে কি হচ্ছে? আগুন বের হচ্ছে। তাহলে ফার্স্টে তুমি কি করেছো, একটা মেসের কাঠি দিয়ে, মানে দিয়াশালের কাঠি দিয়ে তুমি আগুন ধরিয়ে, দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়েছো, আগুন ধরে বা পাথরে পাথরে ঘষে ঘষে আদিম মানুষের মতো আগুন ধরিয়েছো, ধরে এখানে কাঠে আগুন ধরিয়ে দিয়েছো। অক্সিজেন আর রয়েছে, আবশ্যিক শর্ত অক্সিজেন না থাকলে তো ধরবে না, অক্সিজেনটা রয়েছে, তখন আগুনটা ধরে গেল। তাহলে এই যে কাঠ বা ফসিল ফুয়েল বলো, যে কোনো জীবাশ্ম জ্বালানি দ্বারা তৈরি, মনে পেট্রোল দিয়ে আগুন ধরাচ্ছে তুমি, সাপোজ যে কোনো কিছু একটা দাহ্য পদার্থ লাগছে তোমার, অক্সিজেন লাগছে তোমার, এই যে বিভিন্ন উপাদানগুলো মিলে, যে শর্তগুলো মিলে যে আগুনটি সৃষ্টি হলো, যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল এই সমস্ত উপাদানগুলোকে একসাথে বলছেন পর্যাপ্ত শর্ত। অর্থাৎ যে শর্তগুলি একত্রে উপস্থিত থেকে কার্যটি ঘটাইতে বাধ্য করে সেগুলি হচ্ছে পর্যাপ্ত শর্ত। সেখানে আবশ্যিক শর্ত বিদ্যমান। আবশ্যিক যেটা, অক্সিজেন অবশ্যই লাগবে, তুমি কাঠের চলা আবশ্যিক না, কারণ কাঠের চলার জায়গায় তুমি কি করতে পারো, পেট্রোল আনতে পারো। দেয়ারশালার কাঠে আবশ্যিক না, কারণ তুমি পাথর ঘষে আগুন তৈরি করতে পারো। দুইটি পজিটিভ নেগেটিভ বৈদ্যুতিক তার দ্বারা তুমি স্পার্কিং করে তুমি হচ্ছে আগুন ধরাইতে পারো। কিন্তু অক্সিজেন তুমি মাস্ট, অক্সিজেন লাগবেই। তুমি কাঠ বাদে অন্য কিছু ব্যবহার করতে পারো, তাহলে এটা আবশ্যিক না, কাঠ আবশ্যিক না, কিংবা দিয়াশালের কাঠই আবশ্যিক না, কিন্তু অক্সিজেন হচ্ছে আবশ্যিক। আবশ্যিকের সাথে আরো কিছু ফ্যাক্টর লাগবে, যেগুলি তোমাকে শর্তটিকে পর্যাপ্ত করে দিবে এই আগুন ঘটনাটিকে সৃষ্টি করার জন্য। তাহলে আগুন যদি হয় কার্য, সেই কার্যটি ঘটানোর জন্য তার পিছনে বেশ কয়েকটি পর্যাপ্ত শর্ত রয়েছে, যে শর্তগুলি থাকলে অবশ্যই কাজটি ঘটে যাবে, আগুন ধরে যাবে। অক্সিজেন নিয়ে বসে আছো, ধরছে না, তুমি ম্যাচের কাঠি ঢুকিয়ে দিচ্ছ, ধরে গেছে আগুন। তাহলে এই যে সমস্ত শর্তগুলি যখন তুমি ফিল আপ করবে, সেটি একটি পর্যাপ্ত শর্ত সৃষ্টি করবে। এই পর্যাপ্ত শর্তটি হচ্ছে কারণ। আমরা আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত কেন বলছি, আমরা কারণ হিসেবে দেখতে চাচ্ছি যে কারণটা আসলে শর্তটা কারণের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে। আমরা বলছি আবশ্যিক শর্ত, কারণটা কি হচ্ছে আবশ্যিক শর্তটিকেই কি আমরা কারণ বলবো, অর্থাৎ অক্সিজেনকেই কি আগুনের কারণ বলবো, নাকি আমি এই টোটাল অক্সিজেন প্লাস এই সমস্ত পরিবেশ, সৃষ্ট পরিবেশ বা বিদ্যমান পরিবেশকে আমি হচ্ছে যে কারণ বলবো। যুক্তিবিদ মিল বলছেন এই যে পর্যাপ্ত শর্তগুলির কথা বলা হলো, এই পর্যাপ্ত শর্তগুলি হচ্ছে কোন একটি কাজের কারণ, অর্থাৎ আগুনের কারণ হিসেবে আমরা এই পর্যাপ্ত শর্ত, অক্সিজেন প্লাস দাহ্য পদার্থ প্লাস হচ্ছে যে জ্বালানি, এই সমস্ত বিষয়গুলি টোটালটা মিলে পর্যাপ্ত শর্ত। এই পর্যাপ্ত শর্তটাকে আমরা বলবো কারণ, আগুনের কারণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন তোমরা বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা, যে টোটাল বিষয়টা বুঝতে পেরেছো কিনা, যে আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ। আমরা তাহলে কোনটাকে কারণ বলবো, আবশ্যিক শর্তকে কারণ বলবো না পর্যাপ্ত শর্তকে কারণ বলবো? তোমরা একটু লিখে দাও আনসারে, সবাই একটু আনসারিং করবে, যে আমরা কারণ হিসেবে কোন একটি কাজের কারণ হিসেবে আমরা কাকে ধরবো, আবশ্যিক শর্তকে কারণ বলবো না পর্যাপ্ত শর্তকে কারণ বলবো? তোমরা একটু লিখে দিবে প্লিজ, আমাকে একটু লিখে জানাও, দ্রুত লিখে জানাবে, ঠিক আছে? ওকে, আমরা এই পর্যন্ত এসেছি। আমরা কারণ পড়েছি, কারণের সাথে শর্তের সম্পর্ক পড়েছি, শর্তটি কেমন হতে হবে সেটা পড়ছি, আবশ্যিক শর্ত হতে হবে না পর্যাপ্ত শর্ত হতে হবে। এখন যে বিষয়টি আইএম কপির নাম তোমরা শুনেছো, তোমরা আনসারিং তো অলরেডি মনে করে করতেছো আশা করি। কমেন্ট আমি একটু রিভিউ করি। দেখো তোমরা, ওকে, তোমরা আনসারিং করতে থাকো। আমরা এই যে আবশ্যিক শর্তের কথা বললাম, পর্যাপ্ত শর্তের কথা বললাম, মূলত পর্যাপ্ত শর্তের মধ্যে কিন্তু আবশ্যিক শর্তটা রয়েছে, অবশ্যই আবশ্যিক শর্ত রয়েছে। তাই যুক্তিবিদ আই এম কপি, তোমরা নামটি মনে রাখবে। দেখো যুক্তিবিদ আই এম কপি বলেছেন, আই এম কপি এই আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত উভয়কে আবশ্যিক ও পর্যাপ্ত, এই উভয়কে, পর্যাপ্ত শর্ত উভয়কে কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে মিল বলেছেন, পরীক্ষায় যদি আসে যে জন স্টুয়ার্ট মিল কোনটিকে কারণ বলে উল্লেখ করেছেন, তোমরা অপশনে দিবে পর্যাপ্ত শর্তকে কারণ বলে উল্লেখ করেছেন। আর আই এম কপি কোনটিকে কারণ বলে উল্লেখ করেছেন, বলবে তোমরা যে
আবশ্যিক ও পর্যাপ্ত উভয় শর্তকেই তিনি কি করেছেন, কারণ বলে উল্লেখ করেছেন। আবশ্যিক ও পর্যাপ্ত উভয় শর্তকে কারণ বলে উল্লেখ করেছেন। আসলে আবশ্যিক শর্তকে আলাদাভাবে উল্লেখ করার কারণ দরকার নেই, কারণ পর্যাপ্ত শর্তের মধ্যে যেহেতু আবশ্যিক শর্ত রয়েছে, তাই জন স্টুয়ার্ট মিল শুধুমাত্র পর্যাপ্ত শর্তকে কারণ করেছেন। তোমাদের জানার স্বার্থে আই এম কপির কথাটি মনে রাখবে, তোমার পরীক্ষা আসতে পারে। ওকে, দেখি এখন কি অবস্থা। পর্যাপ্ত, ভেরি গুড, থ্যাংক ইউ মনব্বির হোসেন। পর্যাপ্ত শর্ত নিশিয়া খুব সুন্দর আনসার করেছো, প্রধান আনসার করেছো, সাইফুল ইসলাম আনসার করেছো, রুমি ভেরি গুড ভেরি গুড, পিনাক দেবনাথ সকলে আনসার করেছো। দুইটাকে বললেই ভালো হবে স্যার। ইসলাম খুশিয়ারা খুব চমৎকার বুদ্ধিমানের মতো আনসার করেছে। থ্যাংক ইউ খুশিয়ারা, যে ও বলেছে দুইটিকেই করলে ভালো হবে। সেটি ও আসলে আই এম কপির দলে চলে গিয়েছে, তাই না? দেখেছো তোমাদের কয়েকজনে একই ক্লাস করছো, কয়েকজনের মতামত ভিন্ন হয়ে গিয়েছে, এমনটি হয়। এই কারণে হচ্ছে যুক্তিবিদদের মতের ভিন্নতা হয়। তো খুশিয়ারা হচ্ছে আই এম কপির দিকে সাপোর্ট করেছে, আর তোমরা সকলে বাকি দেবনাথ সহ সকলে যারা নিশিনিহা মোনাব্বির সকলে তোমরা হচ্ছে যে কি করেছো, পর্যাপ্ত শর্তকে সাপোর্ট করেছো। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে পর্যাপ্ত শর্তের মধ্যে আসলে আবশ্যিক শর্ত বিদ্যমান, তাই আমরা দুটিকেই কারেক্ট বলে ধরে নিব। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তটা আমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি মুছে দিচ্ছি। দেখো স্টুডেন্টস, তোমরা পড়াশোনা করছো বাসায়? কি খবর বলো, তোমরা কেমন আছো একটু জানাও তো। আর কেমন, তোমরা কি বাইরে ঘোরাঘুরি করছো কিনা, কারো কোনো সমস্যা হয়েছে কিনা, আশেপাশে আত্মীয় স্বজন সবাই ভালো আছে তোমাদের? আশা করি তোমাদের সকলে আত্মীয় স্বজন করোনা ভাইরাস থেকে মুক্ত রয়েছে, সকলে ভালো আছে। তোমরা একটু সাবধানে থাকো, খুবই কষ্টের দিন যাচ্ছে, সারাদিন ঘরবন্দি, দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা, বাট কিছু করার নেই, তাই না? ওকে স্টুডেন্টস, দেখো আমরা এখন কার্যকারণ সম্পর্কের কারণ নিয়ে আলোচনা করলাম, কারণের শর্ত নিয়ে আলোচনা করলাম, তাই না? এইবার আমরা যেটা বিষয় সেটা হচ্ছে যে কারণের বৈশিষ্ট্য। ফার্স্ট অফ লাস্টে আমরা কি করব, কারণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি, তুমি একটা জিনিস তোমরা একটা খেয়াল করেছো কিনা, তোমরা হয়তো বলবা যে স্যার বৈশিষ্ট্যগুলো সবসময় শেষে পড়াই কেন? বৈশিষ্ট্য তো ফার্স্টে বলা উচিত, তাই না? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় যে শেষে বলি তা না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু বৈশিষ্ট্যগুলো শেষে বলার চেষ্টা করি। কারণটা কি বলতো, যে তোমরা যখন কারণটা নিয়ে এত কিছু শুনলে, শোনার পরে তোমাদের কিন্তু অলরেডি কারণ সম্বন্ধে বা কার্যকারণ সম্বন্ধে তোমার একটা ধারণা চলে এসেছে। তখন যদি আমরা বৈশিষ্ট্যগুলোকে সর্ট আউট করতে পারি, আগের পড়ার ভিত্তিতেই তুমি কি করতে পারছো, বৈশিষ্ট্যটাকে পড়তে পারছো। তুমি যদি ফার্স্ট টাইম যদি বৈশিষ্ট্যগুলো বলতাম, এই কথাটা কি, ওই কথাটা কি, এখন অনেক কিছু মনে হতো, বাট এখন তোমার কাছে কিন্তু কারণের বৈশিষ্ট্য খুব সহজ মনে হবে, তাই না? এখন দেখো কারণের বৈশিষ্ট্য, তাহলে আমরা আসি। আমরা ফার্স্টেই কারণের সংজ্ঞা পড়তে যে কার্ভেট রিডের সংজ্ঞাটি পড়েছিলাম, সেখানে আমাদের গুণ ও পরিমাণ দুইটি কথা বলেছিলাম। গুণের ভিত্তিতে বলেছিলাম কিছু কথা, পরিমাণের ভিত্তিতে বলেছিলাম সমান সমান। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা গুণের দিক থেকে বৈশিষ্ট্য আলাদা করে নিচ্ছি। গুণের দিক থেকে আমরা কি বলতে পারি বৈশিষ্ট্য? আমরা ফার্স্টেই তো বেশ কিছু কথা বলেছিলাম, তাই না? প্রথম কথা হচ্ছে যে গুণের দিক থেকে আমরা প্রথমে বলে নিতেই পারি, আমরা বলেছিলাম যে কারণ হচ্ছে একটি ঘটনা। কারণ হচ্ছে কি, একটি ঘটনা। তাহলে আমি বলবো কারণ হচ্ছে একটি ঘটনা। বলার আগে মাঝখানে একটু ফাঁকা রাখলাম, হ্যাঁ, ঘটনা। তো কেমন ঘটনা? অবশ্যই যুক্তিসঙ্গত ঘটনা। কেমন ঘটনা? যুক্তিসঙ্গত এবং কেমন বাস্তব ঘটনা। বাস্তব, এখানে জায়গা হলো, আমি উপরে লিখে দিচ্ছি বাস্তব ঘটনা। দেখো কারণ হচ্ছে কার্যের, কিসের ঘটনা? কার্যের জন্য। কারণ হচ্ছে একটি যুক্তিসঙ্গত, অবশ্যই সেটা যুক্তি দ্বারা তোমাকে প্রমাণ করতে হবে যে না এই কারণে এটি হচ্ছে, এবং সেটি বাস্তব। অবাস্তব কোনো ভৌতিক কথাবার্তা বললে চলবে না। পৃথিবীতে কেন আমার এই কথাটা তুমি শুনতে পাচ্ছ, বললো যে স্যার তো জাদু জানে, স্যারের কথা তো স্যার এত দূর কিভাবে আসবে, চিটাগাং থেকে ক্লাস করছে, এগুলো কথা তো বললে হবে না। তুমি জানো যে ওয়েভের কারণে, তরঙ্গের কারণে আমরা এটা উপগ্রহের মাধ্যমে, বিভিন্ন নেটের কারণে আমরা এটা শুনতে পাচ্ছি, ডিভাইসের কারণে। তাহলে এটা হচ্ছে বাস্তব ঘটনা। তাহলে কারণটিকে হতে হবে একটি যুক্তিসঙ্গত এবং বাস্তব ঘটনা। এটা একটি ফার্স্ট কারণের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে কারণটা কি? আমরা বলেছি অব্যবহিত কারণ হচ্ছে সময়ের দিক থেকে, মানে কালিক দিক থেকে। কালিক মানে কি, সময়ের দিক থেকে। সহজ ভাষায় বলি, সময়ের দিক থেকে কি, এটি পূর্ববর্তী ঘটনা। সময়ের দিক থেকে কার্যের, দেখো কার্যের পূর্ববর্তী, তাই না? এটা খুব সহজ না? কাজের যে আগে কারণ ঘটবে সেটা তো বুঝতে পারছি, কারণ হচ্ছে কাজের পূর্ববর্তী ঘটনা। এখন দেখো আর হচ্ছে কি, এটি হচ্ছে অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। আমি আর বারবার বড় লাইন লিখছি না, অব্যবহিত শব্দটি শুধু লিখছি। ঠিক ওই যে সংজ্ঞায় যেগুলি তোমরা পড়েছিলে,
দেখবা সবকিছুর বৈশিষ্ট্য বলতে গেলে খুব সহজ হয়ে যায় তুমি যদি সংজ্ঞাটি মনে রাখো। সংজ্ঞার মধ্যে কিন্তু বেসিক বেসিক বৈশিষ্ট্যগুলো থেকে যায়, তো সেগুলোই তুমি আমরা আবার কি করতে পারো, বৈশিষ্ট্য তুলে আনতে পারো। অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা। তারপরে হচ্ছে যে শর্তহীন ঘটনা, নাকি কোনো শর্ত, এটা হচ্ছে শর্তহীন ঘটনা, শর্তহীন ঘটনা। তারপরে আজকে আমরা পড়েছিলাম এটি হচ্ছে যে অব্যবহিত পূর্ববর্তী, পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তহীন ঘটনা। অপরিবর্তনীয়, এটি কি অপরিবর্তনীয়, মানে অর্থাৎ সকল সময় একই রকম আচরণ করবে। এভাবে আমরা গুণের দিক থেকে কারণের বেশ কিছু বৈশিষ্ট্য পাচ্ছি। দেখো তোমরা সংজ্ঞা থেকেই তোমরা মূলত বুঝতে পারবে, তারপরে এগুলো তোমরা বুঝতে পারবে। আরো কি রয়েছে, কারণের মধ্যে সদর্থক ও নর্থক উভয় দিক রয়েছে। আমি 4টি বৈশিষ্ট্য লিখেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। আমি একটু প্রথমগুলো মুছে দিচ্ছি। দেখো কি রয়েছে কারণের মধ্যে, 5 নম্বর আমি কি বলতে পারি, কারণের মধ্যে কারণ এর মাঝে বা মধ্যে সদর্থক নর্থক উভয় দিক রয়েছে। সদর্থক ও নৈর্থক উভয় দিক রয়েছে, ঠিক আছে। সদর্থক নৈর্থক উভয় দিক রয়েছে। এভাবে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা সর্ট আউট করলাম। এটা হচ্ছে গুণের দিক থেকে বৈশিষ্ট্য। ওকে, এখন আমরা আসবো পরিমাণের দিক থেকে বৈশিষ্ট্য। আমি এই পর্যন্ত আসলে তোমরা বুঝতে পেরেছো, দেখি কেউ কিছু প্রবলেম আছে? স্যার আপনার মতে কোনটা বেস্ট? হ্যাঁ, আমার মতে উভয়টি বেস্ট, উভয়টি। অর্থাৎ উভয়টি বলতে ওই যে আবশ্যিক এবং পর্যাপ্তের সাথে কথা বলছো নিশ্চয়ই। আমার কাছে মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আবশ্যিক এবং পর্যাপ্তের সাথে উভয়টি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেওয়াটাই বেস্ট। ওকে, ওকে ঠিক আছে, তোমরা মনে হয় বুঝতে পারছো সকলে। স্টুডেন্টরা কোনো কমেন্টে জানাওনি যে প্রবলেম আছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। আচ্ছা দেখো, কারণের বৈশিষ্ট্য আমরা গুণের দিক থেকে পড়েছি, এখন আমরা দেখবো পরিমাণের দিক থেকে। পরিমাণের দিক থেকে তো বৈশিষ্ট্য একটি নাকি? পরিমাণের দিক থেকে আমরা কি বলবো, যে প্রথম কথা হচ্ছে কারণ ও কার্য পরস্পর সমান। কারণ ও কার্য পরস্পর সমান, এই কথাটি বললে আমাদের মূলত মূল বৈশিষ্ট্যটি হয়ে যাচ্ছে, আমরা সংজ্ঞাতে পড়েছি। এখন এটির একটু ব্যাখ্যা করতে হবে আমাদেরকে যদি বলে যে কারণ ও কার্য পরস্পর সমান, বুঝিয়ে লিখো, বা তোমার 4 নম্বরের কোশ্চেনে বুঝাইতে 4 নম্বর দেয় তোমাকে এবং তোমাকে বলে এটা বুঝাইতে, তুমি 4টি নাম্বার নেবে, তোমাকে বোঝানোটা একটু ক্লিয়ার হতে হবে। দেখো, কারণ ও কার্য যে পরস্পর সমান, আমি যে সমান সমান দিয়ে তোমাকে বলেছিলাম, পরে বোঝাবো, এখন বোঝাচ্ছে সেটা যে আমরা এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে বিজ্ঞানীরা কিন্তু 2টি খুব গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেছে। তোমরা জানো কিনা যে কারণ পৃথিবীর বা জগতের কোনো কিছুর কোনো একটি কাজের কারণ এবং কার্য যে পরস্পর সমান, এই তত্ত্বের উপর ভিত্তি করেই 2টি সূত্র, যে হচ্ছে একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নিয়ম, বস্তুর অবিনশ্বরতা নিয়ম, অবিনশ্বরতা, আর হচ্ছে শক্তির অবিনশ্বরতা। এই 2টি তত্ত্বের সৃষ্টি হয়েছে অবিনশ্বরতা। ওকে, কারণ দেখো এটিও নিয়ম, এটি নিয়ম। দেখো এই যে কারণ, যখনই বলছে কারণ আর কার্য পরস্পর সমান, একদম এক্স্যাক্টলি সমান, তুমি বলছো কারণ আর কার্য কিভাবে পরস্পর সমান হয়? সাপোজ মনে করো তুমি একজনকে মারলে ঘুষি, তার দাঁত ভেঙে গেল। বা তুমি মনে করো যে দেয়ালকে ধাক্কা দিচ্ছ, কোনো কাজ হচ্ছে না। বা তুমি সুইচ দিচ্ছ, ফ্যান চলছে, এসি চলছে, কোনো কিছু চলছে, তাহলে অ্যাক্টিভ ছিল বিদ্যুৎ শক্তি, হয়ে গেল আলোক শক্তি। এই 2টি কিভাবে সমান হতে পারে? তো এই 2টির ব্যাখ্যায় কারণ এবং কাজের যে পরস্পর সমান, আসলে এই তত্ত্বের উপর এটি সৃষ্টি হয়েছে, এই বৈজ্ঞানিক তত্ত্ব সৃষ্টি হয়েছে, এবং এই তত্ত্ব দ্বারা আবার এটিকে সাপোর্ট করা যায়। একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নিয়ম। তোমরা জানো যে আসলে এই নিয়মে কি বলা হচ্ছে, যে পৃথিবীতে যত বস্তু রয়েছে সেই বস্তুগুলোর মূল যে পরিমাণ, অর্থাৎ যে কোয়ান্টিটি রয়েছে তার ভিতরে, সেটির কোনো পরিবর্তন হয় না, তার ফর্মের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? রূপের পরিবর্তন হয়। সাপোজ মনে করো যে আসলে যে একটি মনে করো একটি লোহা থেকে, এক খণ্ড লোহা থেকে তুমি মনে করো একটি তরবারি বানাচ্ছ, এক খণ্ড লোহা থেকে তুমি মনে করো একটি সাময়িক চুম্বক বানাচ্ছ, অস্থায়ী চুম্বক বানাচ্ছ। যে অস্থায়ী চুম্বক বানালে বা লোহা বানাইলে, বা মনে করো যে সাপোজ মাটি দ্বারা একটা কিছু তৈরি করলে, বা একটি বীজ থেকে একটি গাছ তৈরি হলো, এই সব কিছুই
এই সব কিছু মূলত আসলে কি হচ্ছে, পরিবর্তিত রূপে আসছে, বাট আসলে এই যে বস্তুটি সেটি কোনো চেঞ্জ নাই, এটি ধারণা করা হয়। তাহলে বস্তুটি যদি চেঞ্জ না হয়, তুমি যদি বলো একটি বীজ হচ্ছে একটি গাছের কারণ বা তার আশেপাশে পর্যাপ্ত শর্ত যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলি ফসফরাস বলো, ইউরিয়া বলো, বা মাটির উপাদান বলো, বায়ুর উপাদান বলো, প্লাস বীজ, পারিপার্শ্বিক ইতিবাচক যে পরিবেশ, সেই সবগুলো মিলে একটি গাছ হয়ে গেল। তাহলে সেই গাছটি আর এই বীজটি এবং তার পরিবেশটি আসলে একে অন্যের কারণ এবং কার্য হিসেবে পরস্পর সমান। এবং এই তত্ত্বটিকে ব্যাখ্যা করছে বস্তুর অবিনশ্বরতা নিয়ম, যে বস্তু আসলে অবিনশ্বর, বস্তুর যে চেঞ্জ হয় ফর্ম, এটাই জাস্ট আমরা দেখি, বাট আসলে বস্তুগুলি অবিনশ্বর। একই সাথে শক্তির অবিনশ্বরতা নিয়মটি একই কথা বলে, যে শক্তির রূপান্তর হয় মাত্র, শক্তির কোনো ধ্বংস নেই। আমরা পড়েছি এটা, তাই না? আমরা জানি যে শক্তির কোনো কি নাই, ধ্বংস নাই। যেমন মনে করো যে বিদ্যুৎ শক্তি থেকে আমি লাইটে কি পাচ্ছি, আলোক শক্তি পাচ্ছি। তো আলোক শক্তিটা পেলাম বিদ্যুৎ শক্তি থেকে, যতটুকু বিদ্যুৎ শক্তি দিলাম দেখা যাচ্ছে সবসময় সে অনুযায়ী আলোক শক্তি পাচ্ছি না, তুমি মনে করছো, বাট আসলে কি হচ্ছে, যতটুকু শক্তি সেই শক্তিটা পরিবর্তিত আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আলোক শক্তি আবার আলোক শক্তি থাকছে না, আমরা জানি। লাইট গুলো যদি তুমি তোমার মুখের সামনে অনেক তুমি বুঝতে পারবে যে তোমার মুখটা গরম হয়ে যাচ্ছে, তাই না? রুমে লাইট জ্বালায় রাখছো 2-4টা লাইট, হ্যাঁ, 400 পাওয়ারের 100 পাওয়ারের 4টা লাইট জ্বালায় রাখছো, রুম কি গরম হয়ে যাবে না? তার মানে তাপ শক্তি সৃষ্টি হলো আলোক শক্তি থেকে। এভাবে শক্তি কি হয়, রূপান্তরিত হয়, কিন্তু শক্তির কোনো চেঞ্জ হয় না। তাহলে আলোক শক্তি যে তাপ শক্তির কারণ, আমি যদি বলি আলোক শক্তি, এখানে আমি যদি লিখি আলোক থেকে তাপ শক্তি আসছে, তাহলে তাপ শক্তির কারণ হচ্ছে আলোক শক্তি। তাহলে এদের মধ্যে যে আসলে কি, এদের পরিমাণটা কি আসলে সমান হবে, কি হবে, সমান হবে। যতটুকু আলোক শক্তি ঠিক ততটুকুই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, কিন্তু ফর্ম ভিন্ন। তুমি হয়তো বা প্রত্যেকটিকে একই এককে মাপতে পারবে না, প্রত্যেকটিকে হয়তো কেজি দ্বারা মাপতে পারবে না, প্রত্যেকটিকে হয়তো বা ওয়াট দ্বারা মাপতে পারবে না, তাই না? হয়তো বা তাপ শক্তিকে তোমার জুল এককে মাপতে হবে, আলোক শক্তিকে তোমাকে একটা এককে মাপতে হবে, বিদ্যুৎ শক্তিকে তোমাকে ওয়াটে মাপতে হবে। এভাবে তোমার ভিন্ন ভিন্ন এককে মাপতে হবে, ঠিক আছে, বাট বেসিক্যালি শক্তির কোনো কি নেই, পরিবর্তন নাই পরিমাণগতভাবে। তাহলে আমরা বলতে পারি যে কারণ এবং কার্য পরস্পর সমান। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে কারণের বৈশিষ্ট্যগুলি আমরা পেলাম। তাহলে আজকে আমরা কার্য কারণ সম্পর্ক কাকে বলে পড়েছি। স্টুডেন্টস তোমরা এই খুশিয়ারে কি লিখেছো, কার্য কারণ পরস্পর সমান, একটু ব্যাখ্যা করেন স্যার প্লিজ। এই ব্যাখ্যা তো করলাম আমি তো ব্যাখ্যা করলাম যে কারণ ও কার্য পরস্পর সবসময় সমান। তোমার কাছে মনে হতে পারে যে সমান নয়, বাট বস্তুর অবিনশ্বরতা নিয়ম এবং শক্তির অবিনশ্বরতা নিয়ম, এই দুইটি নিয়ম কিন্তু পরস্পরকে কি করেছে, একে সাপোর্ট করছে। যে আমরা দেখতে পাচ্ছি যে শক্তি, আলোক শক্তি যে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিংবা বিদ্যুৎ শক্তি যে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এইগুলো আসলে মূলত ফর্ম চেঞ্জ করছে, আকার বা রূপ বা তোমার সামনের যে ভিজুয়াল সেগুলো চেঞ্জ করছে, বাট এগুলোর ইনার যে পরিমাণ সেটি কিন্তু ভিন্ন, মানে একই থাকছে, ভিন্ন হচ্ছে না। তাই বলা যেতে পারে যে যে কারণ দ্বারা যে কার্যই হোক না কেন, কারণ এবং কার্য পরস্পর সমান। ওকে, কারণ এবং কার্য পরস্পর সমান। তাহলে স্টুডেন্টস তোমরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখি আমরা একটা কোশ্চেন আছে, হ্যাঁ প্রধান, হ্যাঁ কোশ্চেন করো, লিখে দাও, কোশ্চেন লিখে ফেলো। এমসিকিউ তে কোনটা লিখবো, কোনটা ক্ষেত্রে, এই খুশিয়ারা ক্লিয়ার করে দাও যে এমসিকিউ তে কোনটা লিখবা, কি আসলে কোন কোশ্চেনটার কথা বলছো, আমাকে একটু গুছিয়ে বলো, লিখে দাও। ওকে প্লিজ একটু লিখে দাও তোমরা দুইজন। প্রধান কোন কোশ্চেন করতে চাও বলো। আচ্ছা এখন আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত আজকে আমরা তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম, যে আমরা আজকের ক্লাসে পড়লাম কার্যকারণ সম্পর্ক কাকে বলে, উদাহরণ এবং কার্যকারণের মধ্যে কারণ এবং শর্তের মধ্যে সম্পর্ক, শর্ত দুই প্রকার, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত। তাহলে আমরা কারণকে হয় আবশ্যিক শর্ত অথবা পর্যাপ্ত শর্ত হিসেবে উল্লেখ করবো। লাস্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মিল সিদ্ধান্ত নিয়েছে যে কারণকে তিনি পর্যাপ্ত শর্ত হিসেবে উল্লেখ করবেন। আইএম কপি বলছেন না, আবশ্যিক এবং পর্যাপ্ত উভয় শর্তকে আমরা কারণ হিসেবে উল্লেখ করব। আমরা বলছি যে দুইজনেই ঠিক আছে, যখন যেটা ইচ্ছা। পরীক্ষাতে যদি আসে যে তুমি কারণ কোনটি, কারণ হিসেবে কোনটি উল্লেখ করছেন, এটা সরাসরি বলবে না যে মিলেরটা বলবে না, ওটা বলবে না। পরীক্ষা সরাসরি বলতে পারে যে পর্যাপ্ত শর্তকে কারণ হিসেবে বলেছেন কে, মিল না কে, আইএম কপি, এটা বলতে পারে। ঠিক আছে, এভাবে আসলো। তারপরে তুমি বললা যে কারণের বৈশিষ্ট্যগুলি, কারণের বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম, গুণগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, পরিমাণগত বৈশিষ্ট্য রয়েছে। পরিমাণগত বৈশিষ্ট্য একটি যে কারণ ও কার্য পরস্পর সমান, সেটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা বস্তুর অবিনশ্বরতা নিয়ম এবং শক্তির অবিনশ্বরতা নিয়ম দ্বারা এটিকে সাপোর্ট করে ব্যাখ্যা করব। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস আমি শেষ করবো। 52 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার দেখি কি পরিমাণগত দিক থেকে কি আর কোনো বৈশিষ্ট্য রয়েছে। পরিমাণগত দিক থেকে এই বৈশিষ্ট্যটি মূলত, পরিমাণগত দিকের বৈশিষ্ট্য একটি, পিনাক দেবনাথ দেখো এই মানে পরিমাণগত দিক থেকে বৈশিষ্ট্য কারণ ও কার্য যে পরস্পর সমান, এটি
এইটিকেই জাস্ট আমরা বস্তুর অবিনশ্বর নিয়ম এবং শক্তির অবিনশ্বর নিয়ম দ্বারা ব্যাখ্যা করব। এবং শক্তির অবিনশ্বর নিয়মের ক্ষেত্রে আবার আমরা এই সুপ্ত শক্তির এর ব্যাখ্যায় আবার আমরা বলতে পারি যে শক্তি কয়েক রকম রয়েছে, সুপ্ত শক্তি আর চলন্ত শক্তি। হ্যাঁ, মানে সেগুলির ব্যাখ্যা আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। সুপ্ত শক্তি বলতে তোমরা বুঝো কোনো কিছু যে মনে করো যে পানির যে স্থিতি শক্তি, আমরা যে কাপ্তায় পানি বিদ্যুৎ আছে না, কাপ্তায় পানি কি করা হয়, জমিয়ে রাখা হয়, সেখান থেকে উপর থেকে পানির ফলে পানি পড়ে টারবাইন ঘোরায় কি করা হয়, সেখান থেকে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। সেখানে একটি সুপ্ত শক্তি থাকে। আবার যে চলিত শক্তি, সেটা কি চলন্ত শক্তি, সেটা হচ্ছে যে ওই যে জেনারেটর ঘুরিয়ে যে চলন্ত শক্তি সৃষ্টি হলো, সেটা এক প্রকার শক্তি। তো এই যে শক্তির প্রকারভেদগুলো দ্বারা আসলে মূলত এই একটি মাত্র বৈশিষ্ট্যটাকেই ব্যাখ্যা করা হয়, বুঝছো দেবনাথ? এই জন্য এটি মূলত পরিমাণের দিক থেকে একটি প্রধান বৈশিষ্ট্য। ওকে, প্রধান ষষ্ঠ চ্যাপ্টারের ফার্স্ট লেকচারটা আমি পাচ্ছি না। আচ্ছা প্রধান, ফার্স্ট লেকচারটা তুমি পাচ্ছ না, তুমি একটু খুঁজলে পাবে, বা আমি চেষ্টা করবো, তুমি আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, বা আমার মেসেঞ্জারে তুমি তোমার ওয়ালের লিঙ্কটা পাঠাও, আমি তোমাকে হচ্ছে ফার্স্ট ইয়েটার লিঙ্কটা পাঠিয়ে দিব ইনশাল্লাহ প্রধান, ঠিক আছে? তুমি তোমার আমার মেসেঞ্জারে বা ফেসবুকে তুমি নক করো, আমি তোমাকে এটা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ যারা তোমরা ক্লাস অ্যাটেন্ড করেছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কি জানিয়েছো কিনা জানি না আমার ক্লাসে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে তাদেরকে ক্লাস করালে হয়তো বা ভালো হবে, কারণ পরবর্তীতে তোমরা তোমাদের ফ্রেন্ডরা এইভাবে বলবে যে স্যার এই ক্লাসটা করতে পারিনি, ও ক্লাসটা করতে পারিনি, কারণ সময় চলে যাবে, পরীক্ষা এক সময় হয়তো বা হয়ে যাবে, কিন্তু তোমরা হয়তো বা তোমাদের কোর্সগুলো গুছিয়ে উঠতে পারবে না, আমরা সেটা চাই না। ওকে, তো সবাই আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। আমি আজকে ক্লাসটি শেষ করব, আমার জন্য দোয়া করবে। এবং আগামীকাল মঙ্গলবারে 12টার সময় ক্লাস আছে, তোমরা আগের টপিকগুলো একটু পড়ে রাখবে। আগামী দিন আমরা বহু কারণ এবং পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, খোদা হাফেজ।